ওকে, দেখো আজকে আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেমটা পড়বো। হ্যাঁ, ভাস্কুলার টিস্যু তন্ত্র মানে কি? এক্ষেত্রে আমরা দুটা টিস্যু পাবো এই টিস্যু তন্ত্রের মধ্যে। হ্যাঁ, ভাস্কুলার টিস্যু তন্ত্রের মধ্যে আমরা দুটা টিস্যু পাবো, একটা হচ্ছে তোমার জাইলেম, একটা হচ্ছে ফ্লুয়েম। ঠিক আছে, একটা হচ্ছে জাইলেম পাবো আর একটা হচ্ছে ফ্লুয়েম পাবো। এই টিস্যু তন্ত্রের মধ্যে আমরা জাইলেম পাবো এবং ফ্লুয়েম পাবো। মনে রাখবা ভাস্কুলার টিস্যু তন্ত্রের মধ্যে কোন কোন টিস্যু আছে। ভাস্কুলার টিস্যু তন্ত্রের মধ্যে আমরা জাইলেম এবং ফ্লুয়েম টিস্যুটা পাবো। জাইলেম এবং জাইলেম এবং ফ্লুয়েম টিস্যুটা পাবো। তো ভাস্কুলার টিস্যুতন্ত্র অপর নাম হচ্ছে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র, এটা মনে রাখিও। ভাস্কুলার টিস্যুতন্ত্র অপর নাম ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। বাস, এগুলোর অপর নাম পরিবহন টিস্যুতন্ত্র আমরা বলি, কারণ এই জাইলেম এবং ফ্লুয়েম পরিবহনের জন্য কাজ করে। ঠিক আছে, জাইলেম হচ্ছে তোমার উদ্ভিদের মূল থেকে আর কি। হ্যাঁ, ওই যে উদ্ভিদের মূল আছে না, উদ্ভিদে মনে করে এটা হচ্ছে একটা পাতা। উদ্ভিদের এই পাতায় আমরা জানি খাদ্য তৈরি হবে। খাদ্য তৈরি করার জন্য কি দরকার? H2, পানি দরকার না? পানিগুলো কোত্থেকে নেবে? মূল থেকে নেবে না? এই যে মূল থেকে আমাদের এখানে মাটি থেকে মূলের মাধ্যমে পানিগুলো পাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে কার? জাইলেমের, মনে রাখিও। তাহলে দেখো মূল থেকে, এইখানে মূলের মাটি আছে না, মাটি থেকে একদম মূলের মাধ্যমে পানিটা পাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? জাইলেমে। এরপরে পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে, তাই না? এই শর্করা জাতীয় খাদ্যটা এখন প্রত্যেকটা কোষে পৌঁছে দিতে হবে, তার কাণ্ড, শিকড়, তোমার এখানে মূল, সব জায়গায় পৌঁছে দিতে হবে আলটিমেটলি তার দেহের। এই যে পাতায় প্রস্তুতকৃত খাদ্যটা ফুল বডিতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আবার ফ্লুয়েমের। এটা কাকে বলবা? ফ্লুয়েমের। তাহলে দেখো আলটিমেটলি এই যে পরিবহন, তোমার খাদ্য বলো, আবার এদিকে বা যে কাঁচামাল যেগুলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন, মনে করো পানি, খনিজ লবণ, এগুলা পাতায় পৌঁছে দেওয়া, আবার পাতায় প্রস্তুতকৃত খাদ্য সারা দিয়ে পৌঁছে দেওয়ার জন্য ফ্লুয়েম। এভাবে জাইলেম এবং ফ্লুয়েম মূলত পরিবহনের কাজটা করতেছে। এই জন্য আমরা এই টিস্যুগুলোকে পরিবহন টিস্যুতন্ত্র বলে থাকি। কি বলবো? পরিবহন টিস্যুতন্ত্র। ওকে, তাহলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুতন্ত্র নিয়ে মূলত পরিবহন টিস্যুতন্ত্রটা গঠিত। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝে অবাজক টিস্যু হলো ক্যাম্বিয়াম। তাহলে দেখো ক্যাম্বিয়াম আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যখন পড়ব, এখানে একটা জাইলেম টিস্যু দেখবো, একটা মনে করে এটা জাইলেম টিস্যু, মনে করে এটা যেটা ফ্লোয়েম টিস্যু, ডট ডট দিয়ে বুঝলাম। তাহলে এটা হচ্ছে জাইলেম টিস্যু, এটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যেটা অবস্থিত এটাকে বলবো আমরা ক্যাম্বিয়াম। এটাকে কি বলবা? এটাকে বলবো যে ক্যাম্বিয়াম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যুটা অবস্থিত, তাহলে ক্যাম্বিয়াম হচ্ছে এক প্রকার মেরিস্টেম টিস্যু বা ভাজক টিস্যু, মনে রাখিও। আমাদের এই ক্যাম্বিয়াম হচ্ছে এক প্রকার ভাজক টিস্যু। ওকে, তাহলে প্রতিটা জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে অথবা পৃথকভাবে একটা ভাস্কুলার বান্ডল গঠন করে এক বা একাধিক ভাস্কুলার বান্ডল নিয়ে একটি করতে হয়। উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রীদের কাণ্ডে ভাস্কুলার বান্ডল সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে। আচ্ছা, এগুলো আমাদের দিতে হবে না খুব একটা, আমরা ডিরেক্ট প্রকারভেদে যাব। খেয়াল করো, এখান থেকে আমি তোমাকে জাস্ট সিকিউ টাইপ এগুলো পড়াবো, তারপর এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে, এগুলো একবার বলে দিই। হ্যাঁ, এগুলো না বললে এ লাগবে। জাইলেম টিস্যুর মধ্যে আমরা 4 ধরনের কোষ পাবো। দেখো, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো ছোটোকালে পড়ে আসছো তোমরা। জাইলেম টিস্যুর মধ্যে আমরা কয় ধরনের কোষ পাবো? টোটাল 4 ধরনের। একটা হচ্ছে ট্রাকিড ভেসেল, এটা টিবি দিয়ে মনে রাখিও, টিবি। ট্রাকিড ভেসেল, একটা হচ্ছে টিবি মানে ট্রাকিড ভেসেল, আর জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো নামের সাথে মিল পাবা। তাহলে জাইলেম টিস্যুতে আমরা কয় ধরনের কোষ পাবো? টোটাল 4 ধরনের। ট্রাকিড পাবো, ভেসেল পাবো, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই 4 ধরনের কোষ নিয়ে আমরা গঠিত পাবো। ঠিক আছে, তবে মনে রাখিও ফার্নবোর্গ এবং নগ্নবীজ উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। ঠিক আছে, ফার্নবোর্গ এবং নগ্নবীজ উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। তাছাড়াও আবৃতবীজ উদ্ভিদে আমরা সাধারণত ভেসেল কোষটা পাই, তবে উইন্টারেসিয়া, টেট্রাসিয়া, ট্রখো ট্রখন ট্রকোডেনড্রেসিয়া, টকুডেনড্রেসিয়া, এগুলোর মধ্যেও আমরা তোমার ভেসেল থাকে না। মানে সাধারণত আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে তোমার ভেসেল কোষটা থাকে, বুঝিও কথাটা। সাধারণত আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে ভেসেল কোষটা থাকে, তবে উইন্টারেসিয়া, টেট্রাসেন্টারেসিয়া, এরপরে ট্রকনডেনড্রেসিয়া ইত্যাদি কোষ ইত্যাদি উদ্ভিদ আবৃতবীজী হওয়া সত্ত্বেও এদের মধ্যে আমরা জাইলেম টিস্যুটা পাই না। ঠিক আছে, এটা মনে রাখো। এটা আমাদের সময় ছিল অ্যাস্টারেসিয়া। ঠিক আছে, এটা এখন নামটা চেঞ্জ করছে। এটা ছিল না, আমরা মনে রাখছিলাম এভাবে, উইন্টার আসতেছে এরকম দিয়ে মনে রাখছিলাম। উইন্টার এসিয়া, টেট্রারেসিয়া, অ্যাস্টারেসিয়া, এভাবে করে মনে রাখছে, এখানে নামটা চেঞ্জ করছে। যাই হোক, জাইলেম টিস্যু দেখো, জাইলেম টিস্যুর মধ্যে আমরা এগুলো পাবো, এগুলো মনে রাখলে হবে। আর মনে রাখি জাইলেম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মেটাজাইলেম, এই যে মেটা মানে হচ্ছে বড়, মেটা মানে বড় গর্তযুক্ত যেগুলো পাবো আমরা, এগুলোকে কি বলবো? মেটাজাইলেম, বড় গর্তযুক্ত ভেসেল কোষ। আর এটা হচ্ছে প্রোটোজাইলেম হচ্ছে আমাদের
তোমার ছোট গর্তযুক্ত, এই যে সরু গর্তযুক্ত ব্যাসাল কোষকে আমরা প্রোটোজাইলেম বলবো। তাহলে মেটাজাইলেম হচ্ছে বড় গর্তযুক্ত ব্যাসাল কোষ, আর প্রোটোজাইলেম হচ্ছে তোমার ছোট গর্তযুক্ত ব্যাসাল কোষ, মনে থাকবে। তাহলে মেটাজাইলেম হচ্ছে তোমার বড় গর্তযুক্ত ব্যাসাল কোষ, আর সরু গর্তযুক্ত ব্যাসাল কোষকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। মেটাজাইলেম হচ্ছে বড় গর্তযুক্ত ব্যাসাল কোষ, আর ছোট মানে হলো প্রোটো, মনে রাখিও। মেটা হচ্ছে বড় এবং প্রোটো হচ্ছে ছোট। আমরা এগুলো আঁকবো, আঁকলে তখন আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে। আরেকটা কথা খেয়াল রাখিও, ম ম ম দিয়ে মনে রাখিও, ম ম ম ট্রিপল ম, মূলে মেটাজাইলেম মাঝে, মূলে মেটাজাইলেম মাঝে, এটা দিয়ে মনে রাখিও। মূলে মানে আমাদের যে কোনো উদ্ভিদের মূলে, মেটাজাইলেমটা কোথায় পাবো? মাঝখানে পাবো, মানে আমরা কেন্দ্রে পাবো, এই যে কেন্দ্রে পাবো। এটা আমরা যখন আঁকবো তখন দেখবা, ম ম ম মূলে মেটাজাইলেম মাঝে, এই যে ভাস্কুলার বান্ডলের দিকে আমরা যখন মূলের ভাস্কুলার বান্ডলগুলো আঁকবো তখন প্রোটোজাইলেম পাবো পরিধির দিকে। মানে এটা যদি তুমি বৃত্ত ধরো, বৃত্তের পরিধি হচ্ছে এটা, এই যে এরিয়াটা হচ্ছে পরিধি। এই যে আমরা প্রোটোজাইলেমগুলো পাবো পরিধির দিকে, আর মেটাজাইলেম মানে যেগুলো বড় বড় এগুলো পাবো মাঝখানে। এই যেটা দিয়ে মনে রাখছি ম ম ম মূলে মেটাজাইলেম মাঝে। এটা আবার কাণ্ডের ক্ষেত্রে উল্টা হয়ে যাবে কিন্তু। তাহলে এটা কিন্তু একদম সিকোয়েন্স অনুযায়ী মাথায় রাখো। কি বলছি দেখো, মূলে, এই যে এই ম দিয়ে তুমি চারটা প্রশ্ন মনে রাখতে পারবা, এই ম দিয়ে তুমি চারটা প্রশ্ন মনে রাখতে পারবা। দেয়াল খেয়াল করো, মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে প্রোটোজাইলেম কোথায়? পরিধির দিকে। এর মানে হচ্ছে এটাই তো, মূলে মেটাজাইলেম যদি মাঝে হয়, মূলে মেটাজাইলেম যদি মাঝে হয় তাহলে প্রোটোজাইলেম কোথায়? পরিধির দিকেই তো, এই যে পরিধির দিকেই তো প্রোটোজাইলেমটা থাকবে, তাই না? তাহলে দুইটা কোয়েশ্চেন। এরপর মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে কাণ্ডে মেটাজাইলেম পরিধির দিকে হবে তখন, উল্টা। মানে মূল এবং কাণ্ডে ঠিক উল্টা। মূলে মেটাজাইলেম যদি মাঝে হয় আর কাণ্ডে হবে মেটাজাইলেম পরিধির দিকে। এই যে কাণ্ডে তুমি যদি কাণ্ডচিত্র আঁকো তাহলে মেটাজাইলেমগুলো পরিধির দিকে দিবা। আর যদি এই ক্ষেত্রে বলো মূলে কাণ্ডে মেটাজাইলেম যদি মাঝে হয় তাহলে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে হবে তখন। এটাই আর কি পার্থক্য, জাস্ট এটাই। তাহলে মূলে মেটাজাইলেমটা মাঝে হয়, এটাই জাস্ট ম দিয়ে তুমি একটা সিকোয়েন্স মনে রাখে চারটা কোশ্চেন মনে রাখতে পারবে এই ক্ষেত্রে। মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে মূলে প্রোটোজাইলেম থাকে কেন্দ্রে পরিধির দিকে এখানে, আর কাণ্ডের দিকে ঠিক উল্টা। এখানে যেটা শিখছো তার ঠিক উল্টা। এখন এগুলাকে আমরা দুইটা নামে শিখবো, খেয়াল করো। মূলে মেটাজাইলেম মাঝে থাকাটাকে আমরা বলবো এক্সার্ক, মূলে মেটাজাইলেম মাঝে থাকাটাকে আমরা কি বলবো? এক্সার্ক। আর কাণ্ডের দিকে এবং পরিধির দিকে আমার পাতার ক্ষেত্রে এখানে বলছে এই যে কাণ্ডেরটা উপরে বলছে কাণ্ডের দিকে, এই যে কাণ্ডের দিকে এই যে মেটাজাইলেমটা পরিধির দিকে থাকাটাকে বলা হচ্ছে এন্ডার্ক, ঠিক আছে? মানে উল্টা, এক্সার্ক এবং এন্ডার্ক পরস্পরের ঠিক উল্টা। তাহলে ম ম ম মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে প্রোটোজাইলেম পরিধির দিকে। এই যে ম ম মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে মানে মাঝখানে আর কি, মাঝে আর কি। তাহলে মেটাজাইলেম মূলে কোথায়? মূলে, মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, তার মানে প্রোটোজাইলেম পরিধির দিকে, ঠিক আছে, পরিধির দিকে। তাহলে প্রোটোজাইলেম পরিধির দিকে হলে আমরা তাকে বলবো এক্সার্ক, ঠিক আছে? তাহলে এটাই জাস্ট মাথায় রাখো, মূলে আমরা এক্সার্ক পাই আর কাণ্ডে আমরা এন্ডার্ক পাই। কাণ্ডে আমরা কি পাবো? এন্ডার্ক। মানে হলো এক্ষেত্রে মেটাজাইলেম পাবা পরিধির দিকে, প্রোটোজাইলেম পাবা কেন্দ্রের দিকে। আশা করি গোলাবা না, ঠিক আছে? ম দিয়ে মনে রাখো, মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে প্রোটোজাইলেম হবে পরিধির দিকে, এবং এই সিকোয়েন্সটাকে আমরা বলবো এক্সার্ক। ম ম ম মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, এই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো? এক্সার্ক। তার ঠিক উল্টা হলে এন্ডার্ক। এই যে এখানে মূলে মেটাজাইলেম মাঝে বলছি, এখানে মেটাজাইলেম হবে ওটা পরিধির দিকে, মাঝে হবে না। আর প্রোটোজাইলেম হবে মাঝে, মানে কেন্দ্রের দিকে আর কি। মাঝে মানে আমি কেন্দ্রে বলতেছি বারবার। তাহলে প্রোটোজাইলেম হবে কেন্দ্রের দিকে, এটাকে আমরা বলবো এন্ডার্ক, উল্টা। এন্ডার্কটা পাবো আমরা কাণ্ডে, আর মূলে পাবো এক্সার্ক। এটা মনে রাখলেই হবে যদি কিছু মনে রাখতে চাও। আর আমরা পাতায় পাবো মেসার্ক, এটা মনে রাখিও, ঠিক আছে? পাতায় পাবো কি? মেসার্ক। এখন আসলে আমরা যদি ফ্লোয়েম টিস্যুতে পড়ি তাহলে আমরা দেখো জাইলেম টিস্যুতে আমরা এগুলো হচ্ছে জাইলেম টিস্যুর কথাবার্তা। জাইলেম টিস্যুতে আমরা টোটাল 4 প্রকারের কোষ পাচ্ছিলাম, ট্রাকিড মানে টিবি এবং জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আমরা ফ্লোয়েম টিস্যুতেও 4 ধরনের কোষ পাবো। একটা হচ্ছে সিপনল সঙ্গী কোষ, এস স্কোয়ার দিয়ে মনে রাখিও, এস স্কোয়ার, বাকিগুলো ওটার মতোই। ওখানে আমরা বলছি জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার না। এই যে দেখো এখানে টিবি সাথে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা না, এই যে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আর এখানে পড়বা যে ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফাইবার, ঠিক আছে? কারণ আমরা ফ্লুয়েম টিস্যু এখন পড়ছি, ওখানে তো জাইলেম টিস্যু পড়ছিলাম। তাহলে এখানে বলবা যে সিপনল এবং সঙ্গী কোষ, মানে এস স্কোয়ার, মানে দুইটা এস, ঠিক আছে? সিপনল এবং সঙ্গী কোষ বা 2S দিয়ে মনে রাখিও, হ্যাঁ, বা 2S।
তাহলে সিপনল সঙ্গীকুশ দুইটা আছে আর কি, দুইটা আছে। তাহলে সিপনল সঙ্গীকুশ, সিপনল সঙ্গীকুশ, ফ্লেম প্যারেনকামা ফ্লেম ফাইবার, ফ্লেম প্যারেনকামা ফ্লেম ফাইবার, ওখানে ছিল জাইলেম প্যারেনকামা জাইলেম ফাইবার। এবং এটাও মনে রাখিও সিপনল এবং সঙ্গীকুশে কোনো নিউক্লিয়াস থাকে না, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা। সিপনল বা সিপকুশে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। আর নগ্নবীজোদ্ভিদের ফ্লেম টিস্যুতে সাধারণত সঙ্গীকুশটা থাকে না। আমাদের সেকেন্ডারি ফ্লেম হচ্ছে বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার উদাহরণ হচ্ছে পাটের আঁশ, এটা মনে রাখি, বাস্ট ফাইবার উদাহরণ হচ্ছে পাটের আঁশ, ঠিক আছে। তো এই কোষগুলোকে ফ্লেম টিস্যু এবং জাইলেম টিস্যুকে আমরা পরস্পরের পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল বলে থাকি। এখন এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ব। দেখো, ফার্স্ট হচ্ছে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। এই যে আমরা ভাস্কুলার বান্ডলকে টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। একটা দেখো, এই চিত্রগুলো তোমাদের আসবে পরীক্ষায়, হ্যাঁ, এগুলো খুব মানে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এগুলো না বুঝলে তোমার পড়তে গিয়ে মুখস্থ করতে গিয়ে খুব কষ্ট হবে। তাহলে দেখো, আমরা ভাস্কুলার বান্ডলকে টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। ভাস্কুলার বান্ডলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। ফার্স্ট আসে সংযুক্ত পর্ব। সংযুক্তকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা ভাস্কুলার বান্ডলকে ফার্স্টে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। একটা হচ্ছে সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। ভাস্কুলার বান্ডলকে আমরা 3 ভাগে ভাগ করছি, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। এবং খেয়াল করো, সংযুক্তের মধ্যে আমরা কি কি পাবো? সংযুক্ত মানে কি? জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্ত অবস্থান করলে তখন তাকে আমরা সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলবো। এই যেখানে আমরা দেখব চিত্রের মধ্যে, আমরা চিত্র দেখে দেখে পড়বো, ঠিক আছে। এই যে একই ব্যাসার্ধ অবস্থান করে তারা, এই দেখো একটা তারা পাশাপাশি আছে, এই যে এরকম। এটা উপরে যেটা ডট ডট দেখতে পাচ্ছ, উপরে যেটা ডট ডট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ফ্লোয়েম। এটাকে কি বলবা? ফ্লোয়েম। আর দাগ দাগ যেগুলো সব চিত্রে একই, দাগ দাগ যেগুলো দেখতে পাবা সবসময়, এগুলোকে বলবো আমরা জাইলেম। তুমি আঁকার সময় এরকম করে আঁকতে পারো। তাহলে দাগ দাগ যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে কি? জাইলেম। আর ডট ডট যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে কি? ফ্লোয়েম। বুঝে গেছে? ডট ডট যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম কি বলবা? ফ্লোয়েম। দাগ দাগ যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম কি বলবা? জাইলেম। ওকে। আর জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে আমরা কি থাকে জানি? ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম হচ্ছে এক প্রকারের বাজক টিস্যু, ঠিক আছে। এখন আসো আমরা পড়তেছি কি? সংযুক্ত। সংযুক্তের মধ্যে যে দেখো যুক্ত আছে না দুইটা, আলটিমেটলি এভাবে একই ব্যাসার্ধের মধ্যে, এটাই বলছে যে তারা একই ব্যাসার্ধের উপরে যুক্ত থাকে, এটাই। এবং সংযুক্ত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টা কেমন হবে দেখো, একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং একখণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি পাশাপাশি এক্ষেত্রে ফ্লোয়েম থাকবে পরিধির দিকে তথা বাইরের দিকে, আর জাইলেম থাকবে কেন্দ্রের দিকে। মনে রাখবা যে জাইলেম ভিতর দিকে থাকবে সবসময়। অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। পুষ্পক উদ্ভিদে এটা দেখা যায়। তাহলে দেখো, সমপার্শ্বীয় উদাহরণটা কোনটা? এটা হচ্ছে তোমার সমপার্শ্ব। সমপার্শ্বের মধ্যে আবার যদিও ভাগ আছে, মুক্ত সমপার্শ্ব, বদ্ধ সমপার্শ্ব, আমরা যাচ্ছি এই যে এটা হচ্ছে তোমার সমপার্শ্বীয় বোঝাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সমপার্শ্বীয়। এক্ষেত্রে এক পাশে ভাস্কুলার আর এক পাশে আমাদের তোমার ইয়ে থাকবে ফ্লেম। এক পাশে জাইলেম, এক পাশে ফ্লেম। এই যে এক পাশে জাইলেম, এক পাশে ফ্লেম, এটা হচ্ছে তোমার সমপার্শ্বীয়, ঠিক আছে, সমপার্শ্বীয়। ওকে। তাহলে দেখো, আমরা কিন্তু আবার উপর থেকে আসি, আমরা ভাস্কুলার বান্ডলকে 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে সংযুক্ত, ক্লাসিফিকেশনটা তোমরা ভুল করো, ঠিক আছে, এগুলো যাতে ভুল না হয় কয়েকবার করে পড়বা। ভাস্কুলার বান্ডলকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। সংযুক্তকে আবার 2 ভাগে ভাগ করছি, সমপার্শ্বীয় এবং পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় তো মানে বুঝছো যে পাশাপাশি থাকবে তারা। এই যে এক্ষেত্রে একখণ্ড ফ্লেম একখণ্ড জাইলেম একই ব্যাসার্ধের পাশাপাশি, এই যে পাশাপাশি, পাশাপাশি পাবা। সমপার্শ্বীয় মানে পাশাপাশি, পাশাপাশি অবস্থান করলে তাকে আমরা বলবো সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে দেখো এই মাঝখানে আমরা ক্যাম্বিয়াম পাবো। মুক্ত সমপার্শ্বীয় মানে কি? মাঝখানে আমরা ক্যাম্বিয়াম পাবো। আর বদ্ধ সমপার্শ্বীয় মানে কি? মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। তাহলে মুক্ত সমপার্শ্বীয় মানে হলো মাঝখানে আমরা ক্যাম্বিয়াম পাবো, মাঝখানে আমরা কি পাবো? ক্যাম্বিয়াম পাবো। আর এক্ষেত্রে ক্যাম্বিয়ামটা পাবো না, এই যে এটাই। এখানে পড়ে দেখো একটু, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, ঠিক আছে, ক্যাম্বিয়াম কি পড়তে হবে না, তাহলে তাকে আমরা মুক্ত সমপার্শ্বীয় বলবো। উদাহরণটা জাস্ট মনে রেখো, মুক্ত সমপার্শ্বীয় উদাহরণ দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় উদাহরণ। উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের ভাস্কুলার কাণ্ড ইত্যাদি হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় উদাহরণ। এখন সব বদ্ধ। বদ্ধ মানে কি বললাম? এক্ষেত্রে যদি ভাস্কুলার বান্ডল না থাকে, এই যে সমপার্শ্বীয় ক্ষেত্রে যদি ভাস্কুলার বান্ডল না থাকে, তাকে কি বলবা? বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় উদাহরণ হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল, একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল। তাহলে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় বলবো, উদাহরণ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল। তাহলে দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডল হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডল হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। এটা মনে রাখবা এরকম করে, 2 + নগ্ন।
ঠিক আছে। 2 মানে হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, নগ্নবীজি মানে নগ্নবীজি উদ্ভিদের কাণ্ড, 2 প্লাস নগ্ন কাণ্ড, ঠিক আছে, 2 প্লাস নগ্ন কাণ্ড। আর বদ্ধ সমাপার্শ্ব মানে হলো এক কাণ্ড, 1 প্লাস কাণ্ড। এরকম করলে একদম মাথায় ঢুকে যাবে। তাহলে মুক্ত সহপার্শ্ব দেখা হচ্ছে 2 প্লাস নগ্নকাণ্ড, 2 মানে হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজি উদ্ভিদের কাণ্ড, আর 1 প্লাস কাণ্ড মানে হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ঠিক আছে। এখন আসছে যে সমদ্বিপার্শ্বীয় মানে দুই পাশেই থাকবে। খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের মাঝখানে আছে জাইলেম, আর এদিকেও ফ্লোয়েম এদিকেও ফ্লোয়েম, তাহলে এটা হচ্ছে তোমার সমদ্বিপার্শ্বীয় মানে দুই পাশেই থাকবে। এই যে মাঝখানে জাইলেম, এদিকেও ফ্লোয়েম এদিকেও ফ্লোয়েম, আমরা ডটগুলাকে কি বলছি ফ্লোয়েম, আর দাগগুলাকে কি বলছি জাইলেম। তাহলে মাঝখানে হচ্ছে জাইলেম, এদিকেও ফ্লোয়েম এদিকেও ফ্লোয়েম, এটাকে কি বলবা সমদ্বিপার্শ্বীয়, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ওকে, তাহলে যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম থাকে তার উপর এবং নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু অবস্থান করে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। তাহলে সমদ্বিপার্শ্বীয় কাকে বলবা, যে কোনো এক পাশে তোমার যে কোনো মাঝখানে কি থাকবে জাইলেম থাকবে, আর দুপাশে যখন ফ্লোয়েম থাকবে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশে ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সবসময় মুক্ত থাকে। তাই এই ক্ষেত্রে আমাদের দেখো উভয় পাশে ক্যাম্বিয়ামটা থাকবে, যে উভয় পাশে ক্যাম্বিয়াম দেখো আমাদের এই পাশেও ক্যাম্বিয়াম আছে, এই যে এটাও হচ্ছে তোমার ক্যাম্বিয়াম, এই যে এটাও হচ্ছে ক্যাম্বিয়াম আর এটাও হচ্ছে ক্যাম্বিয়াম, তাহলে উভয় পাশে কিন্তু তোমার ক্যাম্বিয়াম আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো মুক্ত। যদি ক্যাম্বিয়াম থাকে এটাকে সবসময় মুক্ত বলি। এই যে দেখো এখানে আমরা এখানে ক্যাম্বিয়াম আছে বিদে মুক্ত সমপার্শ্বীয়, ক্যাম্বিয়াম না বিদে বদ্ধ, আর এক্ষেত্রে সমদ্বিপার্শ্বীয় এগুলো সবসময় মুক্ত হবে, এখানে বদ্ধ আমরা পাবো না, ঠিক আছে। তাহলে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার যদি উভয় পাশে ক্যাম্বিয়াম থাকে তাহলে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার সবসময় মুক্ত হয়। ভাস্কুলার জাইলেমের বাইরের দিকে ফ্লেমকে বহি ফ্লেম, ভিতর দিকে ফ্লেমকে আমরা অন্তঃফ্লেম বলে থাকি। লাউ কুমড়া সময় লাকুশ দিয়ে মনে রাখিও, হ্যাঁ, লাউ কুমড়া শশা, লাউ কুমড়া শশাতে আমরা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পেয়ে থাকি, খুব গুরুত্বপূর্ণ এটা। তাহলে আমরা দেখো আমরা কি শেষ করলাম, আমরা এক প্রকারের শেষ করলাম, জাস্ট সংযুক্তিটা শেষ করলাম। সংযুক্তির মধ্যে আমরা কি পেয়েছি, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। তাহলে দেখো আমরা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ পড়ছি। ভাস্কুলার বান্ডলকে আমরা 3 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সংযুক্তি, অরীয় এবং কেন্দ্রিক, 3 ভাগে ভাগ করলাম, সংযুক্তি, অরীয় এবং কেন্দ্রিক। সংযুক্তির মধ্যে 2 ভাগে ভাগ করলাম, সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয় মানে কি পাশাপাশি থাকবে, তারা এক খণ্ড জাইলেম এক খণ্ড ফ্লেম পাশাপাশি থাকবে, এবং এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় মানে হলো পাশাপাশি থাকবে এবং মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। উদাহরণ হচ্ছে 2 প্লাস নগ্নকাণ্ড, 2 প্লাস নগ্নকাণ্ড মানে হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ প্লাস নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড, ঠিক আছে। তাহলে মুক্ত সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় মানে কি বললাম, এক্ষেত্রে জাইলেম এবং ফ্লেমের মাঝখানে কি থাকবে না, ক্যাম্বিয়ামটা থাকবে না, না থাকলে তাকে আমরা বলবো বদ্ধ সমপার্শ্বীয়। উদাহরণ হচ্ছে 1 প্লাস কাণ্ড মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এখন আসলে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর মধ্যে পড়লাম, এক্ষেত্রে মাঝখানে থাকবে তোমার জাইলেম, উপরে নিচে থাকবে ফ্লুয়েম, মাঝখানে থাকবে জাইলেম, উপরে নিচে থাকবে ফ্লুয়েম, এবং উদাহরণ হচ্ছে লাউ কুমড়া শশা। এতটুকু মনে রাখলে চলবে, সাথে চিত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে ভালো মতো। এখন আসবে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে অরীয় বা রেডিয়াল। অরীয়ের মধ্যে যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লুয়েম একটা বান্ডলের সৃষ্টি না করে পৃথক বা ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে পাশাপাশি অবস্থান করে তাকে আমরা অরীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের মূলে, সাধারণত মূলে আমরা এই ধরনের উদ্ভিদ এই ধরনের দেখে থাকি। 2 থেকে 6 দেখো এখানে অরীয়ভাবে দেওয়া আছে, আমরা যখন আঁকবো তখন ম্যাক্সিমাম অরীয় আঁকতে হবে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা জাইলেম বান্ডল, এই যে আবার এখানে ফ্লুয়েম, এটা হচ্ছে একটা জাইলেম বান্ডল আবার এখানে ফ্লুয়েম, এখানে একটা জাইলেম বান্ডল আবার এখানে ফ্লুয়েম, এখানে একটা জাইলেম বান্ডল আবার এখানে ফ্লুয়েম, জাইলেম ফ্লুয়েম, এভাবে করে একটা গুচ্ছ সৃষ্টি করছে, দেখো না, একটা গুচ্ছ এবং রাউন্ডলি হয়ে আছে এটা। তাহলে এগুলো হচ্ছে মূলত অরীয় বিন্যাস, এটাকে আমরা কি বলবো, অরীয় বিন্যাস বলবো, বুঝে গেছে। এটাই মূলত অরীয় বিন্যাস। তাহলে অরীয় বিন্যাস হচ্ছে এটাই। এখন আসো, তাহলে অরীয় গেল, অরীয় তো বুঝছো, এটা হচ্ছে আমরা এক্ষেত্রে মনে রাখতে হবে এই বান্ডেলের সংখ্যা কেমন হবে। আমরা অরীয় বিন্যাসই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখব। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লুয়েম কাণ্ড সাধারণত 5-এর কম, 2 থেকে 4, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে 6-এর অধিক হয়। আচ্ছা খেয়াল রেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এই বান্ডলগুলোর সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা বান্ডেল। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এই বান্ডেলের সংখ্যা 2 বান্ডেলের সংখ্যা হলো 2 থেকে 4-এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে, আর একবীজপত্রী উদ্ভিদের বান্ডলের সংখ্যা হলো মোর দ্যান 6, মনে রাখিও। তাহলে এটা কি, এটা কোন বীজপত্রী উদ্ভিদ, যেহেতু এখানে 6টার অধিক, তার মানে এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের চিত্র দেখাচ্ছে, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু খুব সহজ। দ্বিবীজপত্রী উদ্ভিদের জন্য 2 থেকে 4 বান্ডল সংখ্যা, মানে 2 3 4 যে কোনো একটা হবে আর কি। আর একবীজপত্রী উদ্ভিদের বান্ডল সংখ্যা হবে 6-এর অধিক। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বান্ডল সংখ্যা কত, 2 থেকে 4। একবীজপত্রী উদ্ভিদের জন্য বান্ডল সংখ্যা 1 থেকে 6, এতটুকু মনে রাখিও। আর কেন্দ্রিক বা কনসেন্ট্রিক কি আছে, জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যু যে কোনো একটির কেন্দ্রে থাকে, অন্যটি থাকে চারদিকে ঘিরে রাখলে তাকে কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। তাহলে কেন্দ্রিক বা কনসেন্ট্রিক কাকে বলবা, যে কোনো একটা মাঝখানে থাকবে। খেয়াল করো, এখানে জাইলেমটা মাঝখানে আছে, ফ্লোয়েমটা তাকে ঘিরে রাখছে,
জাইলেমটা মাঝখানে ফ্লোয়েম তাকে ঘিরে রাখছে, এটাকে বলবা জাইলেম কেন্দ্রিক, যার অপর নাম হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, হেড্রো, ঠিক আছে, এটাকে বলবা হেড্রোসেন্ট্রিক। অথবা যদি ফ্লোয়েমটা মাঝখানে থাকে, জাইলেম তাকে ঘিরে রাখে পরিধির দিকে, তাকে বলবা ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক। তাহলে জাইলেম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে হেড্রো, আর ফ্লোয়েম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে ল্যাপ্টো। তাহলে মনে রাখতে হবে এগুলো। জাইলেম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে হেড্রো, খুব গুরুত্বপূর্ণ। ফ্লোয়েম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে ল্যাপ্টো। জাইলেম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে হেড্রো, ফ্লোয়েম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে ল্যাপ্টো। তাহলে কেন্দ্রিকের মধ্যে আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক যেখানে জাইলেমটা কেন্দ্রে থাকবে, একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক যেখানে ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে। ফ্লোয়েম কেন্দ্রিকের অপর নাম ল্যাপ্টো। আসো এবার এখানে কি বলছে, আমরা কেন্দ্রিক পড়ছিলাম তাহলে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু যে কোনো একটা যদি কেন্দ্রে থাকে তাকে আমরা বলবো কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল। এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দুই রকমের হতে পারে, এই যে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক। এখন আসে জাইলেম কেন্দ্রিক উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, প্যারিস, লিউকোপোডিয়াম এবং সিলাজিনেলা, ঠিক আছে, পিএলএস দিয়ে মনে রাখিও, ট্যারিস, লিউকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, ট্যারিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, সিলাজিনেলা, ঠিক আছে, ট্যারিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, খুব গুরুত্বপূর্ণ। এটা কয়েকশো স্টার দিতে পারো এই জায়গাটাতে, খুব গুরুত্বপূর্ণ। এটা এসে এইচএসসিতে তো আসবেই, সাথে তোমার অ্যাডমিশনের বিভিন্ন পরীক্ষা বাজা হবে, অনেকবার আসছে এইগুলা। হাইড্রোসেন্ট্রিক উদাহরণ কি, এখানে পিএলএস, ট্যারিস, পি দিয়ে মানে এখানে পি এর উচ্চারণ হবে না ট্যারিসের মধ্যে, এটা হচ্ছে ট্যারিস, হ্যাঁ, এটা ট্যারিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, সিলাজিনেলা, সিলাজিনেলা, ট্যারিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা। আর ফ্লোয়েম কেন্দ্রিক উদাহরণ হচ্ছে ড্রাকিনা, ইয়ক্ষা, ড্রাকিনা এবং ইয়ক্ষা। ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে, জাইলেম কেন্দ্রিকের মধ্যে জাইলেমটা কেন্দ্রে থাকবে, ঠিক আছে। এখন আমরা যা যা পড়ছি একটু সামারি করি। আমরা পড়ছি ভাস্কুলার বান্ডলের ক্লাসিফিকেশন, ফার্স্টে দেখলাম সংযুক্ত, তারপর দেখলাম অরীয়, তারপর দেখলাম কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে দুই ভাগে ভাগ করলাম, পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সপার্শ্বীর মধ্যে দুই ভাগে ভাগ করলাম, মুক্ত এবং বদ্ধ। মুক্ত মানে এক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকবে, বদ্ধ মানে ক্যাম্বিয়ামটা থাকবে না। সমদ্বিপার্শ্বীয় সবসময় ক্যাম্বিয়াম থাকবে। অরীয় দেখলাম, অরীয়ের ক্ষেত্রে এক বীজপত্রীর ক্ষেত্রে দেখলাম 2 থেকে 4 বান্ডল হবে, দ্বিবীজপত্রীতে দেখলাম 6 এর অধিক হবে। কেন্দ্রিক দেখলাম, কেন্দ্রিক মধ্যে দেখলাম হাইড্রোসেন্ট্রিক মানে হলো জাইলেম কেন্দ্রিক, জাইলেমটা মাঝখানে থাকবে। ল্যাপ্টোসেন্ট্রিক মানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েমটা মাঝখানে থাকবে। হাইড্রোসেন্ট্রিক উদাহরণ মনে রাখলাম পিএলএস মানে হয় ট্যারিস, লাইকোপোডিয়াম, সালাজিনেলা। আর ল্যাপ্টোসেন্ট্রিকের মধ্যে মনে রাখলাম ড্রাকিন এবং ইয়ক্ষা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের টোটাল এই জায়গাটা থেকে পড়া, ঠিক আছে। তাহলে আমরা শেষ করলাম ভাস্কুলার বান্ডলটা, হ্যাঁ। এখন আমাদের কিছু চিত্র আছে, এই চিত্রগুলো মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিলে আমাদের অধ্যায়টা শেষ হবে আর কি, ঠিক আছে। তো আমি একটু বুঝিয়ে দিই এর মধ্যে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে অধ্যায়টা। খেয়াল করো, ফার্স্টে আমরা দেখব একবীজপত্রীদের মূলের অন্তর্গঠন, এটা আমরা ওই দিন দেখে আসছি ইতিমধ্যে, ঠিক আছে। একবীজপত্রীদের মূলের অন্তর্গঠনটা খেয়াল করো, আগে যা যা আছে তা তা দেখো, যা যা আছে তা তা দেখো, দেখে তুমি কয়েকবার করে আঁকবা, আঁকার পরে এটা নিজে বুঝতে পারবা এই জায়গায় কী কী আছে না আছে, দেন এগুলো নিজে নিজে লিখতে পারবে, এগুলো মুখস্থ করার কিছু নেই। দেখো আমরা ফার্স্টে কি পাবো, এটা মূল না, মূলের ক্ষেত্রে আমরা মূলের একটা ত্বক পাবো মানে স্কিন পাবো, স্কিন। আমাদের যেমন একটা স্কিন আছে, একটা মূল, তুমি যদি একটা কাণ্ড নিছো, একটা মূল মানে উদ্ভিদের একটা মূল নিছো আর কি, মূলটা কেটে মাইক্রোস্কোপের মধ্যে এরকম করে রাখবা, রাখলে তুমি এরকম দেখতে পাবা মাইক্রোস্কোপের মধ্যে আর কি, ঠিক আছে। আমাদের কলেজে দেখাইছিল মূলের প্রস্থচ্ছেদ, কচু, কচু গাছের মূলের প্রস্থচ্ছেদ দেখছিলাম, আমাদের মনে আছে। তো এরকম করে দেখতে পাবা, আমি জানি না তোমাদের কলেজে দেখাইছে কিনা বা তোমরা দেখছো কিনা, বাট দেখো এই জায়গা থেকে ফার্স্টে তুমি একটা মূলত্বক পাবা, এটাকে কি বলবা, এটাকে বলবা মূলত্বক। এই যে উপরে একটা লেয়ার দিবা, আঁকবা আর কি, এগুলো এরকম করে আঁকবা, গোল্লা গোল্লা দিয়ে আঁকবা, দেন মূলত্বকটা দিছো, দেওয়ার পরে এই মূলত্বকের মধ্যে আমরা কিছু মূলরুমও পাবো, এগুলো হচ্ছে তোমার মূলরুম, এক খুশি, এই যে এরকম করে মূলরুম দিবা কয়েকটা, ঠিক আছে, কলটা মূলরুম দিবা। এরপর আসো যে আমরা এরকম করে এখানে তোমার কিছু এরকম বড় বড় গোল্লা গোল্লা দিয়ে দিবা, এখানে কিন্তু আমরা কোনো অধতক পাবো না, মনে রাখিও। এটা হচ্ছে আমাদের এক গাছ, একটি কচু মূলের কচু মূলের, এটা কি কচু গাছের কচুর মূলের প্রস্থচ্ছেদ। আমরা জানি কাণ্ডের ক্ষেত্রে আমরা অধতকটা পাবো, এটা মনে রাখিও। কাণ্ডের ক্ষেত্রে বললে, কচু গাছের কাণ্ড বললে তুমি অধতকটা আঁকবা, অধতক বা এটাকে আমরা বলি তোমার হাইপোডার্মিস, অধতকের ইংরেজি হচ্ছে হাইপোডার্মিস, অধতক। বাট এক্ষেত্রে দেখে আমরা অধতক পাবো না, কারণ আমরা মূলে কোনো অধতক পাই না, এগুলো মনে রাখি একটু। তাহলে আমরা এরপরে ডিরেক্ট কর্টেক্সটা আঁকবো, এই যে এতটুকু অংশটা হচ্ছে তোমার কর্টেক্স, গোল্লা গোল্লা যেগুলো আলু আঁকবা বড় বড়, এগুলো হচ্ছে সব কর্টেক্স। তাহলে এগুলো ইচ্ছা মতো আঁকবা, ইচ্ছা মতো করে, এখানে কোনো সিকোয়েন্স নাই, ইচ্ছা মতো করে আঁকতে পারবা। তাহলে কর্টেক্স আঁকলা, কর্টেক্স আঁকার পরে এরপরে আসে একটা বৃত্ত আঁকবা সুন্দর করে, এই বড় করে একটা বৃত্ত আঁকবা,
বৃত্ত আঁকার পরে এই বৃত্তের বাইরের দিকে যেটা দিবা সেটা হচ্ছে এন্ডোডার্মিস বা অন্ততক, বাইরের দিকে একটা লেয়ার দিবা, বৃত্তের বাইরের দিকে একটা লেয়ার দিবা যেটা হচ্ছে তোমার এন্ডোডার্মিস, ঠিক আছে? বৃত্তের বাইরের দিকে একটা লেয়ার দিবা যেটা হচ্ছে কি বলবা, এন্ডোডার্মিস বলবা, ওকে? তাহলে বাইরের দিকে যেটা ত্বক আঁকলাম এটা হচ্ছে তোমার এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের পরে এইখানে এরকম একটা করে লেয়ার দিয়ে দিবা। আমি দ্রুত আঁকতেছি বিধে এরকম হচ্ছে, তোমরা সুন্দর করে আঁকবা। এরকম করে একটা লেয়ার দিবা, এই যে এরকম করে একটা লেয়ার দিবা, এগুলো এরকম করে দিবা, এই যে এরকম করে দিবা, এরকম করে একটা লেয়ার দিবা, এরকম করে একটা লেয়ার দিবা যেটার নাম হচ্ছে পেরিসাইকেল, এই যে পরিচক্র, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে পেরিসাইকেল, এই যে পরিচক্র, এই যেখানে দেখাচ্ছে। তাহলে এরকম করে একটা লেয়ার দেবে যেটা হচ্ছে পরিচক্র। পরিচক্রের ভিতরে এবার আমরা কি বলছি, ম ম ম ম ম ম মূলে মেটাজাইলেম মাঝে, মেটাজাইলেম মানে বড়গুলা না, জাইলেম বড়গুলা না। এবার আমাদের আঁকা শেষ, এখন ভিতরে আমরা জাস্ট জাইলেম ফ্লেমগুলো বসাবো। তাহলে ম ম ম ম ম ম মানে কি, মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম বলছি বড়গুলা, প্রোটোজাইলেম মানে ছোটোগুলা। এই যে দেখো আমরা বড়গুলা মাঝখানে দিব, এই যে বড়গুলা মাঝখানে দিচ্ছি। এবং এটা হচ্ছে কি দেখো, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে তোমার কিসের, একবীজপত্রী। একবীজপত্রীর ক্ষেত্রে তোমার এক্ষেত্রে অরিয়, অরিয় না, এটা এটা অরিয়, অরিয় বিন্যাস। অরিয়র ক্ষেত্রে কি বলছি, একবীজপত্রীর ক্ষেত্রে তোমার এক্ষেত্রে কত হবে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে 2 থেকে 4-এর মধ্যে হবে আমাদের অরিয় বিন্যাসটা, আর একবীজপত্রীর ক্ষেত্রে 6-এর অধিক হবে। তাই এখানে তুমি বান্ডল যতটাই দাও 6-এর অধিক দিবা, বা 6টা দিবা, বা সেখানে 7টা দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা দিবা আর কি, ঠিক আছে? তাহলে 3 4টা দিলাম, 5টা দিলাম, 6টা দিলাম, 7টা দিলাম। তাহলে আমি কেন্দ্রের দিকে, মানে একটু কেন্দ্রের দিকে তোমার বড় বড় মেটাজাইলেমগুলো দিই, এরপর ছোটো ছোটো করে তুমি প্রোটোজাইলেমগুলো দিয়ে দেবে, প্রোটোজাইলেমগুলো দিয়ে দিলা, প্রোটোজাইলেমগুলো দিয়ে দিলা। আমি তো এখানে এরকম করে রাখতেছি, তোমরা জাস্ট সুন্দর করে আঁকবা, প্রোটোজাইলেমগুলো দিয়ে দিলা। আর মাঝখানে এইগুলা দিয়ে দিবা, এখানে অনেকগুলো এরকম কোষ দিয়ে দিবা, এগুলো প্যারেনকাইমাল কোষ বা মজ্জারশ্মি বলতে হবে। এখানে মজ্জারশ্মি তৈরি হবে, যে মজ্জারশ্মি তৈরি হবে, মজ্জারশ্মি তৈরি হবে, মজ্জারশ্মি তৈরি হবে, দুইটার মাঝখানে মজ্জারশ্মি তৈরি হবে, এই আর কি, এরকম করে রেখে দিবা, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল চিত্র। তাহলে দেখো আমাদের উপরে কি পাইলা, মূলরুম। এখন আমি এই চিত্র থেকে দেখাই, উপরে কি পাবো, উপরে পাবো তোমার একদম মূলরুম, ঠিক আছে? এটাকে কি বলবা, মূলরুম। এখানে হচ্ছে মূলত্বক, মূলত্বক থেকে মূলরুমটা তৈরি হবে। এরপরে মূলত্বকের অপর নাম এপিব্লামা। এরপরে বড় বড় যে কোষগুলো পাবা এগুলোর নাম হচ্ছে তোমার প্যারেনকাইমাল কোষ বা কর্টেক্স, পুরোটা কর্টেক্স তৈরি করবে। এরপর একটা গোল্লা দিবা বড় করে, গোল্লার বাইরের দিকে হবে তোমার এন্ডোডার্মিস বা অন্তত্বক, গোলার বাইরের দিকে এন্ডোডার্মিস বা অন্তত্বক, এন্ডোডার্মিসের ভিতরের দিকে হবে তোমার পেরিসাইকেল বা পরিচক্র, পেরিসাইকেল বা পরিচক্র। পরিচক্রের ভিতরের দিকে এখন ম দিয়ে কি মনে রাখতে বলছি, মূলে মেটাজাইলাম, মাঝে এটা কচু গাছের মূল আঁকতেছি, একবীজপত্রী যেটা। তাহলে মেটাজাইলামগুলো আমরা কি কোথায় দিলাম, মাঝখানে দিলাম, মাঝখানে দিলাম, এই যে মাঝখানে করে দিলাম। এরপরে প্রোটোজাইলাম পিছনের দিকে, দেখো প্রোটোজাইলামগুলো পিছনের দিকে দিলাম, প্রোটোজাইলাম পিছনের দিকে দিলাম, প্রোটোজাইলাম পিছনের দিকে দিলাম, প্রোটোজাইলাম পিছনে, প্রোটোজাইলাম পিছনে। আর এক্ষেত্রে বলছি না, এখানে বান্ডল সংখ্যা 6 এর অধিক রাখবা, যেহেতু একবীজপত্রী উদ্ভিদ, 1 2 3 4 5 6 7। তাহলে এইখানে এগুলো আমাদের দেখো, এগুলো হচ্ছে প্রোটোজাইলাম, এগুলো হচ্ছে মেটাজাইলাম, এগুলো হচ্ছে, এখানে ফ্লেম টিস্যু আঁকবা, এগুলো হচ্ছে ফ্লেম টিস্যু, এগুলো বলে গেছি। এখানে ফ্লেম টিস্যু আঁকবা, কিন্তু এই যে জাইলাম টিস্যু, জাইলামের দুইটা দুইটা জাইলামের মাঝে ফ্লেম টিস্যু আঁকবা এখানে, ঠিক আছে? কারণ একটা জাইলাম একটা ফ্লেম, একটা জাইলাম একটা ফ্লেম, একটা জাইলাম একটা ফ্লেম, একটা জাইলাম একটা ফ্লেম, এটাই তো অরীয় বিন্যাস। অরীয় বিন্যাস মানে কি বলছি, একটা জাইলাম একটা ফ্লেম, একটা জাইলাম একটা ফ্লেম, একটা জাইলাম একটা ফ্লেম, একটা জাইলাম একটা ফ্লেম। তাহলে এই যে একটা জাইলাম মাঝখানে একটা ফ্লেম, 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 একটা জাইলাম মাঝখানে ফ্লেম, একটা জাইলাম মাঝখানে ফ্লেম, এভাবে করে আঁকবা। আর এখানে অসংখ্য মজ্জা দিয়ে দিবা, এখান থেকে মজ্জারাশি তৈরি হয়ে আলটিমেটলি দিকে যাবে, এটি। এটা হচ্ছে কচু মূলের প্রস্থচ্ছেদ, পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। এখন এগুলো তুমি নিজে থেকে পড়ো, মূলত্বক বা এপিব্লামা মানে কি, এখানে এটার কাজ কি, প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। মোটামুটি তুমি এখন চিত্র রাখতে পারছো না, মোটামুটি এখানে কথাবার্তাগুলো একবার পড়লে মোটামুটি তুমি 5টা লাইন হলেও লিখতে পারবা। যে মূলত্বক বা এপিব্লামা মানে এখানে প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হবে, কাজ হলো পানি এবং খনিজ লবণ শোষণ করা, অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা। এখানে কর্টেক্স পাবো আমি, কর্টেক্সের কাজ কি, এন্ডোডার্মিস পাবো, এন্ডোডার্মিসের মধ্যে আমাদের পৃথক কোষাস্থ থাকবে, ক্যাসপারিন স্ট্রিপ পাবো, এগুলো জাস্ট যা যা মনে থাকে তা তা পারলে হবে। এখন অন্তঃস্থির আমরা এখানে দুইটা ভাগে ভাগ করছি না এগুলাকে, একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, এই যে পরিচক্রের বাইরের অংশকে বহিঃস্থলীয় অঞ্চল, পরিচক্রের ভিতরের অংশকে কি বললাম, অন্তঃস্থলীয় অঞ্চল। আমরা আগের ক্লাস এগুলো খুব ভালো মতো করে পড়েছিলাম, ঠিক আছে? সো আগের ক্লাসটা যারা করছে তাদের জন্য খুব সহজ লাগবে। পরিচক্র বা পেরিসাইকেল, এটা একসাথে কোষ দিয়ে গঠিত, ভাস্কুলার বান্ডল পাবা। এখানে ভাস্কুলার বান্ডল কেমন, এক্সার্ক, কারণ আমরা কাণ্ডের তোমার মূলে কি বলছি, মূলে হচ্ছে এক্সার্ক, এক্সার্ক মানে কি, ম ম ম মূলে মেটাজাইলাম মাঝে। আর কাণ্ডের দিকে কি পাবা, কাণ্ডের দিকে পাবা এন্ডার্ক, কাণ্ডের দিকে কি পাবা, এন্ডার্ক মানে মূলে মেটাজাইলামটা, ওই যে কাণ্ডে মেটাজাইলামটা তোমার এক্ষেত্রে পরিধির দিকে, এটাই। এবার মজ্জারশ্মি পাবো, পিত পাবো বা মজ্জা পাবো, এটাই। এখন এগুলা হচ্ছে তোমার ইনফিনিটি স্টার,
ফর সিকিউ তোমার পরীক্ষা আসবে একবীজপত্রীদের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ লিখো। এখন এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এই লাইনগুলো তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ করতে হবে মূলত এই লাইনগুলো, একদম সহজ আছে। ত্বকে কিউটিকল অনুপস্থিত, দেখো এগুলো বুঝে বুঝে মনে রাখতে পারবা। মূলে মূলে কি তুমি কিউটিকল পাও? মূল কি সবুজ হয়? মূল তো হয় সাদা, ওকে তুমি কিউটিকল কেন পাবা এখানে? মূলে কিউটিকল অনুপস্থিত, এবং এখানে সাদা হওয়ার বিষয় না, মূলত এখানে আমাদের যে তোমার একটা মোমের আবরণ, এই মোমের আবরণটা আমরা পাই না ত্বকে, ঠিক আছে? মোমটা ত্বকটা কেমন? কিউটিকল অনুপস্থিত, এখানে এককোষী মূলরোম আছে, আমরা তো দেখলাম। অধোতক অনুপস্থিত, আমরা তো দেখলাম। অধোতক থাকবে কোথায়? কাণ্ডে। আমাদের মূলে অধোতকটা থাকবে না। কর্টেক্সে অধোতক থাকে না, কেবল অন্ততকে থাকে। তাহলে কর্টেক্সে অধোতকটা থাকবে না, অন্ততকে থাকবে। পরিচক্র এক সারিকোষ দ্বারা গঠিত, আমাদের মূলের ক্ষেত্রে এক সারিকোষ দ্বারা গঠিত বাস্কুলার বান্ডল অরিও। এই যে অরিও দেখলাম, একটা জালেম একটা ফ্লেম, একটা জালেম একটা ফ্লেম, এটা একান্তরভাবে সজ্জিত, মানে একটা জালেম হলো একটা ফ্লেম, একটা জালেম হলো একটা ফ্লেম, এটা হচ্ছে একান্তর, বোঝাচ্ছে। আর মেটাজালেম কেন্দ্রের দিকে ম দিকে মনে রাখতে বলছি। মেটাজালেম মাঝে, মূলে মেটাজালেম মাঝে, এই যে মেটাজালেম কেন্দ্রের দিকে বা মাঝে, প্রোটোজালেম পরিধির দিকে। আর জালেম বা ফ্লেমের গুচ্ছ সংখ্যা 6-এর অধিক, যে বললাম না 1 2 3 4 5 6 7, 7-এর অধিক। এই ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হবে 2 থেকে 4, যেহেতু এটা একবীজপত্রী উদ্ভিদ কচু গাছটা, এই জন্য 6-এর অধিক। মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট। তাহলে একবীজপত্রী উদ্ভিদ যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা, বুঝে গেছে? এখন আসো আমরা একবীজপত্রী উদ্ভিদের মূল দেখলাম, সেমভাবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডও তুমি দেখতে পারো। এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, যেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে দেখো কাণ্ডের ক্ষেত্রে তুমি এন্ডোডার্মিস থাকবা, হাইপোডার্মিস থাকবা। তাহলে দেখো উপরে আমরা একটা ত্বক দিব, যেটা হচ্ছে কাণ্ডত্বক। আগেটা ছিল মূল ত্বক, এখন কি দিবা? এখন দিবা কাণ্ডত্বক। কাণ্ডত্বকের উপরে কিউটিকল দিতে হবে, কারণ আমরা জানি এখানে কি থাকবে, কিউটিকল থাকে। যে মোটা একটা স্তর দিয়ে দিছো না, মোটা একটা স্তর, এটার নাম কি দিবা? এটার নাম হচ্ছে তোমার কিউটিকল, কিউটিকলের পুরো আবরণ। এরপরে কিউটিকলের পরে এরকম কিছু কোষ দিবা, যেগুলো হচ্ছে কি তোমার, এই যে দেখো এই কোষগুলো কি, এই কোষগুলো হচ্ছে মূলত হাইপোডার্মিস বা অধোতক, যেগুলো আমাদের মূলে ছিল না, এগুলো হচ্ছে হাইপোডার্মিস। এরপর এখানে অনেক বড় 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 কিছু কোষ দিয়ে দিবা, যেগুলো হচ্ছে কর্টেক্স, ঠিক আছে? আর আমরা জানি এখানে মেটাজাইলেমগুলো কিরকম থাকবে, এই যে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, কারণ এখানে পরিচ্ছক্র থাকবে না, তাই না? পরিচ্ছক্র থাকবে না, এই জন্য আমাদের এগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। তাহলে দেখো এগুলো একটা মানুষের মাথার মতো, এখানে 2টা চোখ দিয়ে দিবা, এখানে একটা মুখ দিয়ে দিবা, একটা নাক দিয়ে দিবা, এখানে একটা কপাল দিয়ে দিবা, শেষ। এরকম করে, মানে তুমি জাস্ট এরকম করে মাথায় রাখতে পারো। এই বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেটাজাইলেম, বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কি? মেটাজাইলেম। এই যে এগুলো হচ্ছে মেটাজাইলেম। আর এখানে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে প্রোটোজাইলেম। এটা কি? এটা হচ্ছে প্রোটোজাইলেম। বড় বড় যে দুটো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেটাজাইলেম, আর ছোট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোটোজাইলেম, আর এটা হচ্ছে প্রোটোজাইলেমের জন্য গহ্বর, ওকে? আর এগুলো হচ্ছে তোমার ফ্লোয়েম টিস্যু, বাস এতটুকুই। আর এগুলো থাকতে পারবা, গোল্লা গোল্লা লিখে দিবা সব, ওকে? তাহলে এটা কিন্তু আরও সহজ। তাহলে দেখো আমরা জাস্ট কী করছি, কাণ্ডত্বকের জন্য উপরে তোমার সেম একটা কাণ্ডত্বক আঁকছি, কাণ্ডত্বকের উপর আমরা কিউটিকলগুলো দিছি, আর উপরে হাইপোডার্মিস আঁকছি, হাইপোডার্মিস বা অধোতক, উপরে কি দিছি? হাইপোডার্মিস, যেগুলো আমরা মূলে দিই নাই। এরপর আমরা এখানে কর্টেক্সে গোল্লা গোল্লা এঁকে দিছি। দেন আমরা হলো এখানে 2টা বড় বড় বৃত্ত দিছি, এগুলো হচ্ছে মেটাজাইলেম, আর এখানে একটা প্রোটোজাইলেম দিছি ছোট, আর হচ্ছে তোমার এখানে এই ফ্লোয়েম টিস্যুগুলো বসাই দিছি, বাস এতটুকুই কাণ্ডের গঠনটা গেল। এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, হয় মূল দিবে না হয় কাণ্ড দিবে, মনে রাখি একবীজপত্রী উদ্ভিদের মধ্যে, ঠিক আছে? তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে ভুট্টার কাণ্ড দেখাচ্ছে, এটা হচ্ছে ভুট্টা গাছের কাণ্ড, হ্যাঁ? এখানে আমরা কি কি পাবো এগুলো সব রিডিং করবা। এপিডার্মিসের মধ্যে কি পাবা, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে কি পাবা, এখানে হাইপোডার্মিস আছে, কর্টেক্স আছে, ভাস্কুলার বান্ডের মধ্যে কি পাবা, হ্যাঁ? জাইলেম আমরা ওয়াই আকৃতি, দেখো এটা ওয়াইয়ের মতো না অনেকটা, এই যে এটা আমাদের ওয়াইয়ের মতো না অনেকটা, এই যে ওয়াইয়ের মতো না অনেকটা, ওয়াইয়ের মতো না, এই যে ওয়াইয়ের মতো না এটা, এখানে একটা ওয়াইয়ের মতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বা এরকম করলে এখানে একটা ওয়াই আকৃতির হচ্ছে। ওয়াটা যে বি আকৃতিরও হতে পারে, এটা বি আকৃতির হলো, ঠিক আছে? ফ্লোয়েম টিস্যু আমরা পাচ্ছি এই ক্ষেত্রে। এগুলো আর কি মজ্জা বা মজ্জারসি, এইগুলো একটু সুন্দর মতো পড়বা। আর এখানে শনাক্তকরণগুলো একটু দেখে যাবা, এখানে যেটা আমরা একবীজপত্রী উদ্ভিদের জন্য পড়লাম আর কি, এই যে এই লাইনে এগুলা পড়বা, জাস্ট এগুলা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা যেগুলো একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ছি না, এখন কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা। দেখো কাণ্ডে কাণ্ডরুম অনুপস্থিত, আমরা মূলে তো মূলরুম পাইছি, এরকম করে মূলরুম পাইছি না, আমরা কি এখানে কাণ্ডরুম পাইছি না? তাহলে কাণ্ডরুম অনুপস্থিত। কিউটিকল উপস্থিত, দেখো আমরা কিন্তু পুরো একটা স্তর আকার পরে এরকম করে কিছু মোটা মোটা ইয়ে করে আঁকছি, এগুলো হচ্ছে কিউটিকল উপস্থিত। এখানে অন্ততক পরিচক্র থাকে না, যার জন্য আলটিমেটলি এরকম আমরা বৃত্তটা আঁকি নাই। আমরা কি বৃত্তটা আঁকছিলাম না, কারণ এখানে অন্ততক এবং পরিচক্র কিন্তু নাই, ঠিক আছে? এখানে অন্ততক এবং পরিচক্র কি, অন্ততক এবং পরিচক্রটা নাই, অন্ততক এবং পরিচক্রটা নাই, এই জন্য আমরা এখানে তোমার ইয়ে করে আঁকছি, তোমার এখানে ওয়াই আকৃতির হয়ে গেছে, এটা ওয়াই আকৃতির বা ভি আকৃতির হয়ে গেছে জাইলেম ফ্লেমগুলো। এরপর অধোতক আছে, আমরা হাইপোডার্মিস দেখছেন এখানে, হাইপোডার্মিসটা কিন্তু আছে, সাধারণত স্ক্লেরেনকাইম এবং কোষ দিয়ে গঠিত এগুলো। ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, জাইলেম ওয়াই কিংবা ভি আকৃতির হয়। এটা ওয়াই, ওই যে আমরা ওয়াই বা ভি আকৃতির দেখলাম। মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত, ভাস্কুলার বান্ডল সংযুক্ত পার্শ্বীয় সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতির হয়ে থাকে।
এতটুকু জানলে মোটামুটি হয়ে যাবে। আর এখানে এই ছকগুলো ভালো মতো করে মনোযোগ দিয়ে সব একটা অধ্যায় পড়ার পরে পড়ে নিও। ছক যত ভালো মতো করে তুমি রিডিং পড়বা, মনোযোগী হয়ে পড়বা, তোমার অধ্যায়টা তত সুন্দর করে গুছিয়ে আসবে। তুমি তত সুন্দর মতো তোমার মাথায় এই তথ্যগুলো সেট হবে, ঠিক আছে? তত সুন্দরভাবে গুছিয়ে আসবে। আমাদের মোটামুটি অনেক বড় একটা অধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আমি খুব ফাস্ট শেষ করানোর চেষ্টা করেছি। কারণ আমি একটা অধ্যায় এটা যদি ভালো মতো করে শেষ করাতে যাই, এই অধ্যায়ে 10টা ক্লাস নেওয়া সম্ভব, বাট আমি মাত্র 3টা ক্লাস অধ্যায়টা শেষ করলাম। এর কারণ হলো তোমাদের র্যাপিডলি পড়িয়ে দেওয়া, তোমাদের পড়ার গতিটা মেনটেন করা। কারণ আমি যদি 10টা ক্লাসে শেষ করি, 5টা অধ্যায় শেষ করতেই তোমাদের পরীক্ষা চলে আসবে। আমাদের খুব দ্রুত সিলেবাস শেষ করতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, অধ্যায়টা ভালো মতো করে শেষ করো, কারণ এটা যদি এখন শেষ না করো, তোমার এইচএসসি জীবন শেষ, আর পড়া হবে না কখনো। এটা না পড়েই তুমি এইচএসসি শেষ করবে, এটা মনে রাখিও। সো যে যত ভালো মতো করে পড়বা, তার প্রিপারেশনটা তত মজবুত হবে। আগে কী করছো না করছো সব শেষ। আপকামিং যে 1.5 মাস আছে, 45টা দিন আছে, 45টা দিন যে যত সুন্দর মতো কাজে লাগাতে পারবা, তার পরীক্ষাটা তত সুন্দর হবে, ভালো হবে। বুঝে গেছে?